আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামুর রেজাউল করিম, এবং আমাদের সঙ্গে ঢাকার বনানীর বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হাসান আলাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মিনিস্টার, বেশ কিছু নির্বাচন ইদানিংকালে হচ্ছে, পৌরসভা নির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনও অনুষ্ঠিত হয়ে গেল। ফলাফল আমরা 2008-এর নির্বাচন থেকে যা দেখছি, মোটামুটি সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। মাঝে মধ্যে কিছু ব্যত্যয় বা একটু অন্যরকমের ফলাফল আমরা দেখেছি, সেটাও আমরা প্র্যাকটিক্যালি আর 2018-এর পরে দেখতে পাচ্ছি না। তো আমার প্রশ্ন হচ্ছে যে ধরনের নির্বাচনের ফলাফল যা আমরা দেখতে পাচ্ছি, একচেটিয়া আপনারা জিতেই চলেছেন, আপনাদের প্রার্থীরা, ভোটের ব্যবধান বিশাল। সেই ধরনের পরিস্থিতিতে এই ধরনের নির্বাচন, এই ধরনের নির্বাচন বলতে আমি বোঝাতে চাইছি, নির্বাচন করবার কি প্রয়োজনীয়তা আছে? এত অর্থ ব্যয় করে আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কি না? যদি রাজনীতিতে এতটাই ভারসাম্যহীন রাজনীতি হয় এবং সেটির পরিবর্তনের কোনো সম্ভাবনা না থাকে, না দেখা যায়, তাহলে প্রয়োজন আছে কি না? ধন্যবাদ আপনাকে, আলাল ভাইকে, এবং চ্যানেলের অগণিত দর্শক শ্রোতাদেরকে। নির্বাচনের প্রয়োজন তো অবশ্যই রয়েছে। নির্বাচন হচ্ছে মাপকাঠির একটা ইনস্ট্রুমেন্টাল পজিশন, যেখান থেকে জনগণের মতামতের বহিঃপ্রকাশ ঘটে। যে নির্বাচন যদি না থাকে, তাহলে মানুষ কোথায় আস্থা রাখতেছে, মানুষ কার উপর নির্ভরশীলতা, মানুষ কি উন্নয়নের পক্ষে না সহিংসতার পক্ষে, মানুষ কি এগিয়ে যাওয়ার পক্ষে না ম্যানুয়ালি পিছনের দিকে যাওয়ার পক্ষে, মানুষ কি দুর্নীতি বিরোধী অভিযানের পক্ষে নাকি দুর্নীতির পক্ষে, এই সকল বিষয়গুলো এখানে নির্ধারিত হয়। ধরেন একটি রাষ্ট্র ব্যবস্থায়, আমি সিম্পল বলি যে একটা রাষ্ট্র ব্যবস্থায় আমাদের সংবিধানের অনুচ্ছেদ 15-তে বলা হয়েছে ফান্ডামেন্টাল নেসেসিটি, মানে মৌলিক যে চাহিদা মানুষের, 4টি চাহিদা: অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এই 4টি চাহিদা যদি মানুষ পায়, তাহলে মানুষ যাদের কাছ থেকে পাচ্ছে সেখানে মানুষ কিন্তু আস্থা রাখে। ধরুন অন্নের কথা যদি বলি, বাংলাদেশে কোনো মানুষ এখন না খেয়ে নেই, কোথাও লঙ্গরখানা খুলতে হয় না। বাসস্থানের কথা যদি বলি, পৃথিবীর ইতিহাসে রেকর্ড নেই যে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে গৃহহীন সকলের জন্য আবাসন ব্যবস্থা করে দেওয়া। আমাদের 9 লক্ষ টার্গেট, ইতিমধ্যে বিশাল এক অংশকে দেওয়া হয়েছে এবং 9 লক্ষকে আমরা মুজিব বর্ষে দেব। চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশে অভূতপূর্ব একটা সাফল্য এসেছে। কোভিড-19-এ বিশ্বের মধ্যে আমরা 20টি উচ্চ পর্যায়ের সহনশীল রাষ্ট্রের মধ্যে আমাদের ম্যানেজমেন্ট সহ সব কিছু আছে। আমরা সকল কিছু কিন্তু মানুষের যে চাহিদাটা সেটা মিটাচ্ছি, কনস্টিটিউশনাল মানুষের যে ফান্ডামেন্টাল রাইটটা সেটা ফুলফিল করছি। ফলে মানুষ তো আমাদের উপরে আস্থা রাখবে। অতীতে কেউ কি এটা করতে পেরেছে? না, পারেনি। বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি বলেন, নিজেদের টাকায় পদ্মা সেতুর মতো সেতু নির্মাণ করার মতো বিশাল কর্মযজ্ঞ দেখিয়ে উন্নয়নের মেলবন্ধনই শুধু না, আত্মনির্ভরতা, সম্পূর্ণতা, স্বাবলম্বিতা এবং চ্যালেঞ্জের ভিতর থেকে যে সাফল্য দেখিয়েছে, মানুষ কি সেখানে থাকবে না? কর্ণফুলী টানেলের নিচে, নদীর নিচের থেকে টানেল তৈরি হওয়ার মতো ঘটনা বাংলাদেশে মানুষ যা কল্পনা করেনি সেটা হয়েছে। আজকে আপনার মেট্রো রেল কিন্তু বাস্তবতা। কাজে মানুষ তো আস্থা যাদের উপরে, তাদের মানুষ ভোট দেবে, এটাই স্বাভাবিক। পক্ষান্তরে যদি আমার বলতে হয় যে বিএনপি এখন মেইনলি আমাদের অপোজিশন হিসাবে বাইরে, মাঠে বা সর্বত্র আলোচনায়, বিএনপি দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল। স্বাধীন বাংলাদেশের 50 বছরের ইতিহাসে কিন্তু 29 বছর ছিল আওয়ামী লীগ নয় এমন গভর্নমেন্ট। সেখানে বঙ্গবন্ধুর খুনিরা ছিল, স্বাধীনতা বিরোধীরা ছিল, প্রতিক্রিয়াশীলরা ছিল, নানাভাবে 29 বছর কিন্তু নন আওয়ামী লীগেরা ছিল। তারা কি দিয়েছে? এই জায়গার হিসাব করলে মানুষের আস্থা কিন্তু আওয়ামী লীগের উপরে। মানুষ মনে করে যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়া হলে তারা উন্নয়ন নিশ্চিত করতে পারবে, তাদের চাহিদা মেটাতে পারবে, এ কারণে মানুষ ভোট দেয়। ফলে নির্বাচন না হলে তো মানুষের জনমত যাচাইয়ের পথটা থাকবে না। আমরা তো এমন করতে চাই না যে কোনো নির্বাচন হবে না, অটোমেটিক্যালি নির্বাচিত হয়ে যাবে। সেরকম প্রক্রিয়া কিন্তু আমরা বিশ্বাস করি না। এখন ভোটের ব্যালেন্স তো হবেই। ভোট মানুষ যেদিকে যাবে, যেদিকে দেবে, সেদিকে যাবে। আপনার বিফোর লিবারেশন ওয়ার 70 নির্বাচনেও কিন্তু মানুষ বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামী লীগকে এভাবে ভোট দিয়েছিল। 2008-এ কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করার ম্যান্ডেট নিয়ে আমরা যে নির্বাচন করেছিলাম, সেখানে ভূমিধস বিজয় আমাদের হয়েছিল। আমরা যেটা বলি সেটা করি। যুদ্ধাপরাধীদের বিচারের ম্যান্ডেট রেখেছিলাম, সেটা আমরা করেছি। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসব, আমরা সেটা করেছি। ফলে মানুষ আস্থা রেখে
আমাদেরকে ভোট দিচ্ছে, এই ভোটের প্রক্রিয়াটা না করলেই নয় বা এরকম কিছু আপনি বলতে চেয়েছেন কিনা আমি বুঝি না। না, আমি জাস্ট বুঝতে চাইছি আপনার কাছ থেকে। আমার কাছে খুব পরিষ্কার, মানুষ এই ভোটের মধ্য থেকে তাদের মতামতের প্রতিফলন ঘটিয়েছে যে কাদের উপর তাদের আস্থা আপনি আছে। আপনি মনে করেন যা হচ্ছে, যা চলছে বা যা আছে তা ঠিকঠাক আছে? আমি তো মনে করি মানুষ ভোট দিচ্ছে, তবে এই না, ক্ষেত্রে আমি বলিনি তো মানুষ ভোট দিচ্ছে কি দিচ্ছে না, আমি কোনো সিদ্ধান্ত না, উপনীত এখন হইনি। আমি বলছি যে মানুষ যেখানে আস্থা সেখানেই মানুষ ভোট দিচ্ছে, এটাই স্বাভাবিক। মানুষ আমি যার আমি কাছে আমি তার বলছি যে যে নিরাপত্তা মানুষ যেহেতু একচেটিয়া, আপনি যেভাবে বলছেন বা যেভাবে আমরা ফলাফল দেখছি, তাতে মানুষ যেহেতু একচেটিয়া, আপনাদের উপরই পুরোপুরি সমর্থন আছে। এবং সব নির্বাচনে সব ধরনের ফলাফলই, সব টায়ারই একই রকমের ফলাফল, সেক্ষেত্রে আর ভোটের দরকার কি? এই প্রশ্ন কেউ কেউ চলছেন, সেটা হয়তো না, ভোটের যৌক্তিক। দরকার না হলে মানুষের আস্থা কার উপর আছে এটা তো প্রমাণিত হবে জি, না। জি, আপনি বলেছেন। মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমার আপনার কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবত দেখছি যে আপনারা প্রতিটা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন এবং নির্বাচন ঠিক হচ্ছে না, নির্বাচন কমিশন ঠিকঠাক মতো কাজ করছে না, সরকার নির্বাচনকে ম্যানিপুলেট করছে, নানা রকমের অভিযোগ আপনাদের, এবং ভোট কেন্দ্রে মানুষ যাচ্ছে না, আপনাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এইসব অভিযোগ করবার পরেও আমরা দেখছি যে প্রতিটি নির্বাচনেই কিন্তু আপনারা আবার অংশ নিচ্ছেন, এবং নির্বাচনের পরে এই ধরনের আনুষ্ঠানিক বিভিন্ন টেলিভিশন শোতে বা প্রেস কনফারেন্সের বাইরে এই যে আপনাদের অভিযোগের মাত্রা, যেই মাত্রায়, সেই মাত্রায় আপনাদের কোনো ক্রিয়াকর্ম কিন্তু আমরা দেখি না। মানে জনগণ যদি ভোট কেন্দ্রে না যায়, জনগণ যদি ভোট দিতে না পারে, তার তো এক ধরনের ক্ষোভ থাকবার কথা। সেই ক্ষোভকে কাজে লাগানো বা সেই ক্ষোভ প্রকাশের কোনো প্রকাশ কিন্তু আমরা দেখতে পাই না, এবং সেজন্য একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে, যদিও শক্তি নিয়ে অনেকেই অনেক কথা বলে, আমি সেই প্রসঙ্গে যেতে চাই না, বিএনপি আসলে তার কথা এবং কাজের মধ্যে তেমন কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন আপনারা তাহলে নির্বাচনে অংশ নিচ্ছেন? নির্বাচনে অংশ নিয়ে কি, যেটি মিস্টার মিনিস্টার যেটি বলছিলেন, যে নির্বাচন না হলে তো আসলে গণতন্ত্র থাকে না, নির্বাচন না হলে তো বোঝা যায় না যে মানুষ কার দিকে আছে কার দিকে নাই, মানে এটি বোঝানোর জন্যই কি আপনারা নির্বাচনে যাচ্ছেন? আপনাকে ধন্যবাদ, সম্মানিত আলোচক মন্ত্রী সাহেব এবং অগণিত দর্শক শ্রোতা, দেশে প্রবাসে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। কথাটা হচ্ছে যে নির্বাচন বললে কথাটা পূর্ণাঙ্গ হয় না। কথাটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠুর গুরুত্ব বা ব্যাপকতা অনেক 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 বড়, এটা সংজ্ঞায়িত করার প্রয়োজন আমি মনে করি না। এই সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘের আওতাধীন যেটার যে মানবাধিকার সনদে বাংলাদেশও স্বাক্ষর করেছে, বিভিন্ন সময় মানবাধিকার সনদেও করেছে বা মানবাধিকারের যে আর্টিকেলস গুলো আছে সেখানেও করেছে। সেখানে সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞায় বলা হয়েছে যে সুষ্ঠু নির্বাচন হলো সেই নির্বাচন যে নির্বাচনে বিরোধী দলগুলো উৎসাহ সহকারে অংশগ্রহণ করে এবং প্রদত্ত ভোট যথাযথভাবে ফলাফলের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। সেগুলো যদি এখন থাকে তাহলে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে, আর যদি না থাকে তাহলে শুধু নির্বাচন হচ্ছে, সুষ্ঠু হচ্ছে কিনা এটা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। এক, দ্বিতীয় হচ্ছে যে 2018-তে আমরা যখন আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম গণভবনে, উনি তখন কিন্তু দুইটি বৈঠকই বারবার বলেছিলেন আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, এবং জাতীয় সংসদে বলেছিলেন যে অন্যের ভোটটা চুরি করে ক্ষমতায় যাওয়া সেইটা আমাদের দ্বারা হবে না। আমরা তো ওনার উপরে আস্থা রেখেছিলাম 2018-তে। কি হয়েছে সারা দেশ জানে, রেজাভাইও জানেন, সারা পৃথিবী জানে 2018 নির্বাচন। আমি ওইটা নিয়ে কথা বেশি বাড়াবো না। এখানে আরেকটি জিনিস আমি উল্লেখ করতে চাই যেটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটা আমাদের জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে গণপরিষদের প্রথম বৈঠকে যে বিতর্ক হয়েছিল, সেখানে একটা কথা বলা ছিল কোট আনকোট, সেই বিতর্কের একটা জায়গা থেকে উদ্ধৃত করে আমি বলছি, কোট আনকোট, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হলো অবাধ সুষ্ঠু নির্বাচন, প্রকৃত জনপ্রতিনিধির দ্বারা দেশ পরিচালনা, মানবাধিকার রক্ষা, দুর্নীতি দমন, সম্পদের সুষ্ঠু বন্টন, অসাম্প্রদায়িকতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা। এখন এই যে জিনিসগুলো, কয়েকটা জিনিস আমি বলে নিলাম পাদটিকায়, এর মধ্যে দেখবেন অবাধ সুষ্ঠু নির্বাচন আছে কিনা। বাংলাদেশের প্রথম নির্বাচিত গণপরিষদের বিতর্কে যে বিতর্কে আমাদের জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান সাহেব নিজে উপস্থিত ছিলেন, অংশ নিয়েছিলেন।
অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা মানুষ এটা বিবেচনা করবে। প্রকৃত জনপ্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালনা করা, 2018 নির্বাচন যদি এটার যথার্থ প্রয়োগ হয় তাহলে হয়েছে। মানবাধিকার রক্ষা, এ প্রসঙ্গে কিছু বলবোই না। আর মানবাধিকার সম্পর্কে বহু দলিলপত্র বহু জায়গা থেকে প্রকাশিত হচ্ছে। দুর্নীতি দমনের ব্যাপারে সরকারের কখনো কখনো প্রচেষ্টা আছে, কখনো কখনো আবার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টাটাও আছে। সম্পদের সুষ্ঠু বন্টন টোটালি নাই। অসাম্প্রদায়িকতা আছে, সেটা সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন, 100 বছরের ঐতিহ্য এটা। এতে কোন সরকারের তেমন কোনো বড় কৃতিত্ব আছে মনে করি না। দেশের সার্বভৌমত্ব রক্ষা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার পরীক্ষাটা এখনো আমাদের দিতে হয়নি। তো প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে এরপর থেকে আমরা কি পাচ্ছি আর এর আগে কি পেয়েছি? যখন নির্বাচনগুলোতে বিএনপির নেতারা স্থানীয় সরকার পরিষদের, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদে অংশগ্রহণ করলো এবং বিপুলভাবে বিজয়ী হলো, পরের নির্বাচনগুলো কিরকম হয়েছে একটু আমরা আমাদের স্মৃতিতে টোকা দিয়ে পুনরুদ্ধারের চেষ্টা করি। এবং তারপরে একটা নতুন টেকনিক এলো, সেটা হলো যে হ্যাঁ নির্বাচিত হয়েছে ঠিক আছে, পুরনো পেন্ডিং রাজনৈতিক মামলা কোথায় কোথায় আছে সেই মামলায় এদের নাম ঢুকাও এবং এলজেডি মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে দিয়ে এদের এই পদ থেকে সরিয়ে দাও। এরকম ঘটনা হান্ড্রেডস অফ ঘটেছে না? কোথাও যদি ঠাই না না, দেওয়ার কিন্তু চেষ্টা আমি বলছি যে না থাকে, আপনাদের যে অভিযোগগুলো, এত অভিযোগ, মানে তো ভয়াবহ অভিযোগ, এত অভিযোগের পরে আপনারা কেন নির্বাচনে, প্রতিটা নির্বাচনী অংশ নিচ্ছেন? আমি বুঝতে চাইছি যে আবার নির্বাচনে অংশ নিচ্ছেন, হ্যাঁ, অভিযোগ হ্যাঁ, করছেন, কিন্তু তারপরে জি। জনগণ যদি ভোট দিতে না পারে, অতীতে আমরা দেখেছি, সেটা 86-এ দেখেছি, আমরা 88-এ দেখেছি, আমরা 96-এ দেখেছি, আগে পরে বহুবার দেখেছি, মানুষ তো তাহলে ক্ষুব্ধ হবে, রাস্তায় নামবে বা আপনাদের সঙ্গে থাকবে, সেটির কোনো প্রকাশ তো আমরা দেখতে পাই না। না, এখানে একটা বিষয় আছে, কিছু প্রাকৃতিক অবস্থাগত পরিবর্তনের বিষয় আছে। এই যে মাঝখানে আপনি দেখেন শীতটা কিন্তু চলে গিয়েছিল, বেশ কয়েকদিন কিন্তু গরম গরম আবহাওয়া বইতে শুরু হয়েছিল ঢাকায়, আবার হঠাৎ করে প্রচন্ড রকম জেঁকে বসেছে। এরকম আরেকটি প্রকৃতির নিয়ম আছে, এই যেমন ধরেন গরম পানি। এই গরম পানি কিন্তু এই যে আপনার নরম ডিম, নরম ডিমের কুসুমটাকে কিন্তু শক্ত করে দেয়। আবার এই গরম পানিটাই শক্ত আলুটাকে নরম করে দেয় ভর্তা বানানোর জন্য। তো এইখানে বিএনপির মূল নেত্রীকে কিভাবে রাজনীতি থেকে সরানো হয়েছে আমরা দেখেছি, কোন প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের পরবর্তী নেতৃত্ব যিনি আছেন তিনি বহু দূরে আছেন। আমাদের উপর যে নিপীড়ন, নির্যাতন, মামলা হামলা এগুলো রয়েছে, এগুলো নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু আছে, এবং গুম খুন এগুলোও আছে। তারপরেও গণতন্ত্রের জন্য যখন যেখানে যতটুকু স্পেস পাওয়া যায় সেখানটায় যদি আমরা আমাদের স্লোগানটা অন্তত মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আমাদের প্রতীকের কথাটা তাদের কাছে দিতে পারি, সেটাও তো একটা প্র্যাকটিস হলো আমাদের নিজস্ব সাংগঠনিক চিন্তার ভিত্তিতে। হ্যাঁ আমরা চেষ্টা করেছি, সেই চেষ্টারই একটা প্রতিফলন। অর্থাৎ গণতান্ত্রিক স্পেসের ন্যূনতম জায়গাটাও যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা ছাড় দিচ্ছি না। আর যদি বলি ওদের আজকে প্রধানমন্ত্রী আস্থা রাখতে বলেছিলেন, সে আস্থা আমরা এখনো রাখার চেষ্টা করছি ওনার উপরে। দেখি না ফলাফলটা কোনো পর্যায়ে গিয়ে ভালো হয় কিনা সেই আশায়। তবে মূল কথা হচ্ছে যে গলিতে গলিতে আমাদের নেতা কর্মীদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্বাচনের আগের দিন বা 2 দিন আগে পর্যন্ত যদি ধানের শীষ, জিয়াউর রহমান বীরুত্তম, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এই কথাগুলো মানুষের কানে পৌঁছতে পারি, অতটুকুই লাভ। আর কোনো লাভ আছে বলে আমি মনে করি না। বাট সেই কারণেই আপনারা এভাবে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কথার উপর আস্থা রেখে চলেছেন এবং এখনো স্বপ্ন আছে আপনাদের মধ্যে, মানে এর বাইরে এমন কোনো পরিস্থিতি দেশে তৈরি হয়নি যেটি নিয়ে আসলে আন্দোলন সংগ্রাম করবার কোনো প্রয়োজন আছে বা জনগণের অনেক সাথে? পরিস্থিতি তৈরি হয়েছে, আমি অনেক পরিস্থিতি তৈরি হয়েছে, আমি শুধু বাট আমার পরিস্থিতি তৈরি হলে নির্বাচন প্রসঙ্গে বলেছি। পরিস্থিতি তৈরি হলো জনগণের আস্থা ঠিক আপনারা অর্জন করতে পারছেন না। জনগণের আস্থার প্রসঙ্গটা যদি তোলেন তাহলে আমি বলবো যে সারা পৃথিবীতে এই 21শ শতাব্দীতে যে প্রযুক্তিগত পরিবর্তন এসেছে জি, তাতে এখন সাধারণ মানুষ আগের মতো মিটিং মিছিলে গিয়ে কোনো কিছু করতে পারছে না, করতে ইচ্ছুক না। ওই সময়টা তারা অন্য কাজে ব্যয় করছে। এবং আজকে এই মুহূর্তে যদি ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগও বিরোধী দলে যায়, আপনি লিখে রাখেন, আমি চ্যালেঞ্জ করে বলছি তারাও সমর্থ হবে না, কারণ ব্যাকরণটাই পরিবর্তন হয়ে গেছে। এই সাধারণ মানুষকে আবার রাজপথে আনতে হলে সেটা খুব একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীতে এখন এই অবস্থাটা দেখা গেছে। না, সারা পৃথিবীতে আবার আমরা কোভিডের মধ্যে তো কোনো কোনো দেশে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজপথে মানুষকে দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র তো একটা
ওয়েলফেয়ার স্টেট, এই জায়গার কথা বলছে, কারণ সমস্ত নাগরিকদের দায়িত্ব তো রাষ্ট্রের, আমাদের এখানটা তো তারা না, হিজ হিজ হুজ হুজ, জি এটা হচ্ছে আমাদের মতো দেশে। জি, আসছি আবার আপনার কাছে মিস্টার মিনিস্টার। না, আলাল ভাই তো চমৎকার কথা বলছেন। আমি একটা জায়গা থেকে বলি যে গরম পানির কথা বলছেন, পানি গরম না, একেবারে উত্তপ্ত লোহা যে রঙিন হয়ে যায় সেগুলো তো ঢালছেন। 2013-তে 2014 নির্বাচন ঠেকাবার নামে, অনির্দিষ্টকালের আন্দোলনের নামে যে ভয়াবহ সহিংসতা হয়েছিল, বাংলাদেশটা একটা পেট্রোল বার্ন ইউনিটিতে পরিণত হয়েছিল। কিভাবে মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল, গবাদি পশু পুড়িয়ে মারা, রাস্তাঘাট কেটে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা, নির্বাচনে প্রিজাইডিং অফিসারকে হত্যা করার মতো। আমি বলছি যে যত কঠোর কঠিন পানি গরম ছিল, সব পানি গরম ঢেলে দেখছেন যে এতে ইমেজ সংকট হয়। সেই জন্য হয়তো সেদিকে এখন আর মানুষ তাদের আহ্বানে সাড়া দেবে না। আলাদা একটা কথা বলছেন মুক্তিযুদ্ধের চেতনার, এটা কারেক্ট। মুক্তিযুদ্ধের চেতনার কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা বড় কথা সেখানে রয়েছে। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু তখনই ধ্বংস হয়ে গেছে যখন যাদের কোনো ক্ষমতা ছিল না রাষ্ট্রপতির পদ দখল করার, সেভাবে খন্দকার মোস্তাক, আবু সাদাত মোহাম্মদ সায়েম, জিয়াউর রহমান ক্ষমতা দখল করলেন। তখন কিন্তু জিয়াউর রহমান পাবলিক সার্ভেন্ট। পঞ্চম সংশোধনী মামলা, আজকে আমি গতকাল পার্লামেন্টে আমার বক্তব্যের ভিতরে আমি যা পঞ্চম সংশোধনী মামলা রেফারেন্সটা দিয়ে বলেছি, যা আদালত বলছেন যার কোনো অথরিটি নাই রাষ্ট্রপতির চেয়ার দখল করার, তিনি দখল করার ভিতর থেকে রাষ্ট্রদ্রোহিতা করেছেন। ওখানেই কিন্তু গণতন্ত্রের কবর রচনা হয়ে গেল। তারপরে হ্যাঁ না ভোট, ইউনিফর্ম পরা ব্যক্তিকে আমাকে ভোট দেবেন না, আমাকে দেবেন না, একটা বাক্স নিয়ে নিজেই দাঁড়িয়ে গেলেন। গণতন্ত্র কিন্তু সেখান থেকেই প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হয়েছে। যদি এটা না হতো, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকতো, হয়তো খারাপ ভালো মিলে গণতন্ত্র একদিকে ধাবিত হতো। ফলে কিন্তু 75-এর পর থেকে দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সেই গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক জায়গাটা দরকার ছিল সেটা এখন আমরা গড়ে তুলতে পারিনি, এটা আমি অবশ্যই স্বীকার করি। কত বছর সময় লাগে? বাংলাদেশ তো তার 50 বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। শিকড় এমন ভাবে গণতন্ত্রহীনতার বা গণতন্ত্রের পরিপন্থী কাজকর্মের শিকড় এমন জায়গায় গেছে, যেমন আল্লাহ ভাই বলছেন মুক্তিযুদ্ধের চেতনা। ধরেন মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করছিল তাদেরকে এই বাংলাদেশে মন্ত্রী করা হয়েছে, রাজনৈতিক দলের নেতা করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে, অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সেই প্রতিষ্ঠার যে জায়গাটা, এটা কিন্তু ঠুনকো না, টান দিয়ে উপড়ে ফেলার মতো না। আবার দেখুন, যুদ্ধাপরাধীদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে জেলখানার থেকে বের করে দিয়ে। এই যে মুক্তিযুদ্ধের চেতনার অনেকগুলো অসাম্প্রদায়িকতার প্রসঙ্গে আলাল ভাই বলছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি কে শুরু করেছে? সংবিধানের আর্টিকেল 38-কে কেটে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ করে দেওয়ার ভিতর কিন্তু সাম্প্রদায়িকতা এই দেশে নিয়ে আসা হয়েছে। এইভাবে বলছি যে মুক্তিযুদ্ধের অনেক চেতনাকে কিন্তু আমরা ধ্বংস করেছি, সেখান থেকে ফিরে আসতে কিন্তু আমাদের অনেক সময় লাগছে। আর একটা কথা বলছেন যে এলজিআরডির আছে যে কোনো একটা মামলায় দিয়েই তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা স্থানীয় সরকার নিয়েছে। আচ্ছা, বাংলাদেশে দুইজন মেয়র আছে, একজন কুমিল্লার মেয়র আর একজন সিলেটের মেয়র। এই দুইজন কেউ আওয়ামী লীগ করে না, বিএনপির নেতা। কুমিল্লার মেয়রের বিরুদ্ধে তো দুর্নীতি দমনের মামলায় চার্জশিট হয়েছে, সিলেটের মেয়রের বিরুদ্ধে একাধিক মামলা আছে, তারা তো কেউ সাসপেন্ড হননি। কাজে কমন হারে যে সাসপেন্ড হয় তা কিন্তু না। তবে যদি কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে তার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো ভূমিকা অবতীর্ণ হন, সেই ক্ষেত্রে তাকে সাসপেন্ড করার যে লিগ্যাল প্রভিশন আছে, এই প্রভিশনে কিন্তু আওয়ামী লীগের নেতারাও সাসপেন্ড হচ্ছে। আওয়ামী লীগের একাধিক চেয়ারম্যান, মেয়র, তারা কিন্তু সাসপেন্ড হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ আসার কারণে। আমি দুজন মেয়র দেখালাম, এদের প্রতি আলাদা দয়া দেখাবার কোনো কারণ আওয়ামী লীগের ছিল না যদি ইন্টেনশনালি বিরোধী দলের লোককে সাসপেন্ড করে। বরং এই দুই মেয়র এত ফান্ড পাচ্ছেন যে তাদের সিটি কর্পোরেশন এলাকায় বিশাল উন্নতি তারা করতেছেন। কাজে ওই অভিযোগটা বোধহয় ওইরকম সঠিক না। আরটা বলছেন প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখার জায়গাটা, প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখার কারণেই কিন্তু আমার মনে হয় আলাল ভাই যে দলটি করেন সেই দলেরও কিন্তু মুখ্য, যে যাই করুন না কেন, মুখ্য কিন্তু টার্গেটটা দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ। তো এই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলছেন। বিধায় কিন্তু আজকে কোভিডকালীন সময়ে তিনি বেস্ট ক্রাইসিস ম্যানেজার হিসাবে চিহ্নিত হয়েছেন। আজকে আমফানে কিন্তু 1991 সালের 29শে এপ্রিল তৎকালীন সময় বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, প্রপার ম্যানেজমেন্ট না হওয়ার কারণে 2 লক্ষ লোক মারা গেছিল। এবার আমফানে কিন্তু একটা লোক মারা যায়নি, কারণ প্রপার ম্যানেজমেন্টের কারণে। আপনি কোভিড বলেন
বন্যা, বৃষ্টি, বুলবুল সর্বত্র কিন্তু গুড ম্যানেজমেন্টের কারণে এগুলো হয়েছে। প্রধানমন্ত্রীর উপর আস্থা থাকার কারণে কিন্তু আমরা, অনেক দেশে এখনো টিকা শুরু করতে পারেনি, আমরা কিন্তু গতদিন ভ্যাকসিনেশন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিয়েছেন। বাংলাদেশে ভ্যাকসিন আসতেছে, অন্যান্য প্রস্তুতি আমাদের সম্পন্ন। কাজে আস্থা রাখার জায়গাটা তাকে রাখা যায়। আর ছোট করে যদি বলি, একটা মহানুভবতার জায়গা বলি, দেখুন আলাল ভাই বলছেন যে কিভাবে বেগম খালেদা জিয়াকে বা তাদের দ্বিতীয় নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে। দুইজনে কিন্তু সর্বোচ্চ আদালতের বা আমাদের দেশের বিচার ব্যবস্থা রায়ের আলোকেই কিন্তু তাদের শাস্তি হয়েছে। আচ্ছা ধরুন আলাল ভাই অসংখ্য মামলার আসামি, তার দলের অনেকে আসামি, তারা এখানে মামলা ফেস করছেন না। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছিল, তারা ফেস করছেন না। তাদের দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি তারেক রহমান, তিনি লন্ডনে বসে বাংলাদেশের বিএনপিকে চালাচ্ছেন। এটা কি হয়? তার তো কোনো মৃত্যুদণ্ড হয় নাই, তিনি বাংলাদেশে এসে কি আইনি ফেস করতে পারেন না? তিনি করছেন না। বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ আদালতের রায়েও তার সাজা বহাল থাকার পরেও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন। তিনি কিন্তু সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নিজ বাড়িতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে পারিবারিক জীবনে থাকার মতো ঔদার্য, মহানুভবতা দেখিয়েছেন। কাজে শেখ হাসিনাকে আস্থা রাখলে এই যে প্রতিফলনগুলো হয়, এই প্রতিফলনগুলো কিন্তু দেখা গেছে। শেখ হাসিনার পর আস্থা রাখার কারণে কিন্তু বিনা যুদ্ধে বাংলাদেশের প্রায় সমপরিমাণ সমুদ্র সীমা আমরা জয় করতে পেরেছি। ৬৮ বছরের ঠিকানাহীন মানুষদের ছিটমহলের সমস্যা শেখ হাসিনা সমাধান করতে পেরেছেন। এটা হলো আস্থা রাখার জায়গা। কাজে আমি মনে করি বিএনপি যে আস্থাটা রেখেছে, বাংলাদেশের সকল মানুষই কিন্তু শেখ হাসিনার উপর আস্থা রেখেছে। বাংলাদেশ এগিয়ে চলছে, আমরা ভালো আছি। জি, মিস্টার সৈয়দ মোহাম্মদ হাসান আলাল। যে আমার কাছে কেন যেন বারবার মনে হচ্ছিল যে রেজা ভাই এই যে ওনার বর্তমান যে পরিচিতি, এই পরিচিতিটা তো সাময়িক। ওনার দীর্ঘদিনের এবং স্থায়ী, যেটা যতদিন জীবিত থাকবেন যে পরিচিতিটা, সেটা সুপ্রিম কোর্টের একজন অত্যন্ত অভিজ্ঞ আইনজীবী এবং খুব গুড প্রফেশনের একজন মানুষ। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে উনি বোধহয় আদালতে কোনো মামলা পরিচালনা করছেন এবং আসামিকে মানে খালাস করতেই হবে এখানে, সেরকম একটা পণ করে নেমেছেন। না হলে যদি তার সমস্ত না 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 সমস্ত কথাগুলো যদি সত্যিও ধরে নেই, যত অভিযোগ করলেন আগের সরকারগুলো সম্পর্কে সত্যিও ধরে নেই, তার অর্থ কি এই যে ওই অজুহাত গুলো দেখিয়ে টানা ১৩-১৪ বছর ক্ষমতায় থাকার পরেও ওইগুলোর সঙ্গে তুলনা করবেন নিজেদের? এটা তো কোনো যুক্তি হতে পারে না। আর দ্বিতীয় হলো ৭২ থেকে ৭৫ই মূলত সংবিধানের সবচেয়ে বড় ক্ষতিকারক সংশোধনী গুলো এসেছে, যেমন স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা, হরণ করা, বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করা। এই বাকশালের মধ্যে তো এগুলো সব ছিল। বরং জিয়াউর রহমান এসে মাল্টি পার্টি সিস্টেম চালু করেছিলেন। তার মধ্যে খুঁত থাকতে পারে, স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি দেখিয়ে অনেক কিছু হতে পারে। আর কোন সরকারি শতভাগ সফল হোক এটা প্রত্যাশা করাও ঠিক না, বিএনপিও হয়েছে এটাও আমি প্রত্যাশা করি না। কিন্তু সৌভাগ্যবান দল তো আওয়ামী লীগ, যারা যেভাবে হোক, কৌশল করে হোক, কায়দা করে হোক, শক্তি প্রয়োগ করে হোক, তারা তো টানা ১২-১৩ বছর ধরে দেশ পরিচালনায় আছে। ৭২ বছর বয়সের সবচেয়ে বর্ষিয়ান রাজনৈতিক দল। তাদের কি শোভা পায় নাকি যারা ৩-৪ দফায় কয়েক বছর দেশ শাসন করেছে তাদের সঙ্গে তুলনা করা, যাদেরকে স্বৈরাচার বলেছেন তাদের সঙ্গে একত্র হয়ে আবার এখন কাজ করা? আর যেটা বলেছেন যে আস্থা রাখার কথা কিংবা ইচ্ছের কথা, এটা তো আমি বললাম জিনিসগুলো মনে করানোর জন্য, যে কথা দিয়ে কথা রাখা হয় না সেটা। আমাদেরকে বলেন যে আমরা এই করেছি, ওই করেছি, বার্ন ইউনিট করেছি। সুবহানাল্লাহ, আওয়ামী লীগের যদি সে ১৭৩ দিনের হরতাল, চট্টগ্রামের পোর্ট বন্ধ করা, এই যে গান পাউডার দিয়ে বাসে মানুষ পুড়িয়ে দেওয়া, এই অতীতে আমি যেতে চাচ্ছিলাম না। এগুলো বললে হয় কি, বর্তমান সমস্যা নিয়ে আলোচনা সুযোগটা কম হয়ে যায়, কারণ এই টকশোটার নির্দিষ্ট সময়সীমা আছে। তো এই সুযোগটার সদ্ব্যবহার আওয়ামী লীগ যেভাবে করতে পারতো, কথায় কথা বলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, আজ থেকে কত বছর আগে মনে করে দেখেন, কত বছর আগে, প্রায় ৪০ বছর আগে নিজস্ব অর্থায়নে, দেশীয় অর্থায়নে তিস্তা ব্যারেজ করেছেন না শহীদ জিয়াউর রহমান বীরুত্তম? নিজস্ব অর্থায়নে তিনি তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া এসে যমুনা সেতুর কাজ করেছেন না? তারপরে নিজস্ব অর্থায়নে বরেন্দ্র প্রকল্প চালু করেছেন না জিয়াউর রহমান সাহেব? নিজস্ব অর্থায়নে ইস্ট ওয়েস্ট ইন্টার কানেক্টর করেছেন না? এই যে আপনার আরিচার দিকে গেলে পরে দেখা যায় নদীর মধ্য থেকে যে বিদ্যুতের যে সঞ্চালন লাইন গিয়েছে, যে ইসের উপরে, স্টেজের উপরে, বিদেশি বিশেষজ্ঞরা বলেছিল এটা এখানে স্থাপন করা খুব কঠিন হবে, আজকের পদ্মা সেতুর পিলারের মতো কঠিন হয়েছিল।
তারপরে উনি বলেছেন যে হবে, উনি দেশীয় বিশেষজ্ঞ দ্বারা দেখিয়েছেন যে না, পদ্মার মাঝখানের এই জায়গাটা, এখানটায় এই মঞ্চ তৈরি করা সম্ভব, করে পুরো পশ্চিমকে সংযুক্ত করেছেন বিদ্যুতের মাধ্যমে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড করে সারা পৃথিবীতে এইটাকে একটা মডেলে পরিণত করেছে। বেগম খালেদা জিয়াকে টাইম টাইম ম্যাগাজিন একজন সেরা রাষ্ট্রনায়ক হিসেবে প্রচ্ছদ কাহিনী করেছিলেন। গোল্ডম্যান স্যাক্সওয়ালারা বাংলাদেশকে বলেছিলেন ইমার্জিং টাইগার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 11টি দেশের তালিকা দিয়েছিল, ব্রাজিল, ভারত, বাংলাদেশ তার মধ্যে অন্যতম, যারা এত বছরের মধ্যে উন্নয়নশীল দেশের পর্যায়ে পৌঁছবে। এগুলো অর্জন তো আমাদেরও আছে। দেশে অর্জন বলে বাহবা পেয়ে বাহবা নেওয়ারও কিছু নেই, সমালোচনা করারও কিছু নেই, কারণ দেশটা তো আমাদের। আমরা একে অন্যের ভুল ধরিয়ে দেবো এটা ঠিক, একই সঙ্গে চেষ্টা করতে হবে যে তার চেয়ে ভালো আমি কিভাবে করব, তার খারাপগুলোর উদাহরণ না দিয়ে। সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে সবচেয়ে বেশি সুযোগটা পেয়েছে, সেই সুযোগটা কাজে লাগাতে পারছে না, কারণ আওয়ামী লীগের সাংগঠনিক যে বিষয়টা, সে বিষয়টা পেছনে পড়ে গেছে। আমলাতন্ত্র এবং সরকারের দিকটা সামনে চলে এসেছে। তারা এই মেশিনারি গুলোকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করছে, যে কারণে অনেক কিছু রেজা ভাই ইচ্ছা করলেও স্বীকার করতে পারবেন না। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, প্রধানমন্ত্রী আন্তরিকতা দেখাচ্ছেন, এই কথাই সমস্ত আওয়ামী লীগ নেতাদের মুখে শুনি, কিন্তু প্রধানমন্ত্রী একা করবেন কেন? একা করছেন কেন? সবকিছু তার দিকে তাকিয়ে থেকে কেন করা হচ্ছে? আপনি বলছেন যে আমরা মামলা ফেস করছি না, তারেক রহমান এসে নেতৃত্ব দিতে পারতো না। হ্যাঁ, মামলা ফেস তো ইলিয়াস আলীও করেছে, কোথায় চলে গেছে আজকে? মামলা ফেস তো চৌধুরী আলমও করেছে, মামলা ফেস তো আমাদের গুম হওয়া নাজমুলও করেছে, আমাদের সাবেক এমপি হিরুও করেছে। মামলা ফেস করা অবস্থায় মামলায় হাজিরা দিতে এসে নুরু গুম হয়েছে, আজ পর্যন্ত ফেরত আসেনি। এরকম তো অসংখ্য উদাহরণ আছে। এই উদাহরণগুলো কিন্তু বিএনপির সময় এই জন্য গুম টুম এগুলো অন্তত ছিল না। আর যাই থাকুক, আর আওয়ামী লীগের কাছ থেকে আমরা ভালো প্রত্যাশা করব বড় রাজনৈতিক দল হিসেবে, অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে। আওয়ামী লীগের তো যেটা আমাদেরকে বলা হয়, ক্ষমতার মধ্যে থেকে তো আওয়ামী লীগের জন্ম হয়নি। সেখানে কিছু চাওয়ার যদি অপরাধ হয়, সেজন্য পেছনের কথা খোটা দিয়ে শুনতে হয়, তাহলে এইটা তো আমি আশা করি না। ইংরেজিতে একটা কথা আছে যে এ মিস্টেক মেক্স ইউ হাম্বল is better than an achievement makes you arrogant. আওয়ামী লীগের মধ্যে ইদানিং কালে অ্যাচিভমেন্টের অ্যারোগেন্সিটা এত বেড়েছে, সবার না বেশিরভাগের ক্ষেত্রে এত বেড়েছে যে হাম্বল জিনিসটাই তারা ভুলে গেছেন আসলে। আরে গাছ যত বড় হয় তত সে গাছের মাথা নিচু হয়ে থাকে বিনয়ের সাথে, কিন্তু আওয়ামী লীগকে দেখা যায় গাছও বড় হচ্ছে, সঙ্গে সঙ্গে মাথাও আকারে প্রকাণ্ড আকারে, কোনো দিকে তাকানোর সুযোগ নেই, ধীরে ধীরে আকাশ করে উঠতে যাচ্ছে। এই অ্যাটিটিউডটা নষ্ট করেছে সরকারের প্রভাবশালী একটি অংশ আওয়ামী লীগের ভেতরে প্রবেশ করে, তাদের রাজনীতির সৌন্দর্যটাকে নষ্ট করেছে। সেই দিকটায় রেজা ভাইদের সতর্ক হওয়া দরকার আমি মনে করি। জি, তাহলে অন্য যে উন্নয়ন হচ্ছে না বা কিছু হচ্ছে না এখন কেউ বলছে না, জি, সেদিকে ফুলিয়ে ফাঁপিয়ে এমন ভাবে বলা হচ্ছে। আপনি না, আমি ছেড়ে দিচ্ছি আপনার না, আমি কথা বলে। আমি ছাড়তে বলছি না, আমি আপনাকে অন্য একটা প্রশ্ন করতে চাইছি। জি, শেষ করুন আপনি, শেষ করুন। জি, আমি বলছি এই এই ডিসেম্বর মাসে, এই এখন তো জানুয়ারি চলছে, ডিসেম্বর মাসে এখানে 5টি প্রকল্প পাস হয়েছে। 5টা প্রকল্পের মধ্যে 2টা প্রকল্পের কথা আমি বলি, মানে হাস্যকর বস্তুর মতো। প্রকল্প কর্মকর্তা নিয়ে তো প্রধানমন্ত্রী দেখলাম গত পরশুদিন তিনি কেবল ধমক দেওয়ার পরে বোধহয় এখন চেঞ্জ হচ্ছে, না হলে তো 15-20টা প্রকল্প লোক দিয়ে একই লোকরা ছিলেন। এই 2020-এর ডিসেম্বরে থেকে 5টি প্রকল্প একটি মিটিং এ পাস হয়েছে। সেখানে হাত ধোয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য কনসালটেন্সি আনা হয়েছিল, সেই কনসালটেন্সি ফি ধরা হয়েছে 74 কোটি টাকা। 74 কোটি টাকা কনসালটেন্সি হাত ধোয়া প্রশিক্ষণ শেখার জন্য। আর একটা হয়েছে গণশৌচাগার, এই গণশৌচাগার নির্মাণ প্রকল্পের জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। গণশৌচাগার কিভাবে নির্মাণ করবে, পাবলিক টয়লেট, সেইখানে আবার পরামর্শক ব্যয় ধরা হয়েছে 74 কোটি টাকা। তো এই যে সম্পদের সুষ্ঠু বন্টনটা হয়নি গণপরিষদের বিতর্ক অনুযায়ী বা মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী, তার প্রমাণ তো এখানে। পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে বিদেশে যারা টাকা পাচার করেছে, বাড়িঘর করেছে কানাডায়, মালয়েশিয়ায়, তার মধ্যে রাজনীতিবিদের চেয়ে আমলাদের সংখ্যা বেশি। সেইখান থেকে আওয়ামী লীগ এত অসহায় কেন? এই কারণে যে ভোটের সময় তাদের শক্তি ব্যবহার করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হয়েছে, সেই কারণে তারা তাদের প্রতি দুর্বল। আর এই সুযোগটা তারা নিচ্ছে, এটা আওয়ামী লীগের দলীয় ঐতিহ্য নষ্ট হচ্ছে, গণতন্ত্র নষ্ট হচ্ছে। জি, আমি পরের যে প্রসঙ্গে যেতে চাইছি সেটি নিয়ে পরে আলোচনা করব। জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করে আমি মিস্টার রেজাউল করিমের কাছে যাচ্ছি। ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, তো আপনি কি ভ্যাকসিন নিচ্ছেন?
আমি ভ্যাকসিন যদি সুযোগ পাই নেব। সুযোগ মানে সুযোগ সুযোগ থাকলে পাওয়ার নেব না প্রশ্ন কেন? আসছে কেন? সুযোগ পাওয়ার প্রশ্ন আসছে কেন? সুযোগ পাওয়ার প্রশ্ন আসলো কেবল তো আজকে হলো এটা, তারপরে তো অ্যাপস এর মাধ্যমে এটার মধ্যে এনলিস্টেড হতে হবে, সেই আচ্ছা, অ্যাপসে যোগ দিতে হবে। এখন যদি দেখা যায় এই গত 12 বছর ধরে যেভাবে ওই সিএস খতিয়ান, আরএস খতিয়ান, এসএ খতিয়ান দেখে তার বাপ দাদা 14 পুরুষ পর্যন্ত আওয়ামী লীগ করতো, তাদের ছাড়া আর কারো চাকরি হবে না, তেমনি ভাবে যদি অ্যাপসে আমার এই ঠিকানা দেখে আমাকে ডেট দেওয়া না হয়, বরাদ্দ না থাকে আমার জন্য, ওকে, এজন্য বলেছি চেষ্টা ওকে, করব সুযোগ ওকে। পেলে। মিস্টার রেজাউল করিম। এটার তো ব্যাপক সম্ভাবনা আছে। জি, আলাল ভাই বলেন ভালো, আর আপাতত বলার কিছু বিষয় টিষয় না থাকলেও তৈরি করা ছাড়া তো আর বিকল্প এজেন্ডা কিছু নাই। প্রথম কথাটাও বলছেন যদি ভ্যাকসিন দেওয়ার সময় আবার আওয়ামী লীগ কিনা 14 পুরুষ কে কোথায় ছিল এইরকম ভাবে সিএসআরএস খুঁজবে। খতিয়ান দিকে। মাননীয় চাকরি প্রধানমন্ত্রী কথা কিন্তু বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একটা কথা বলছেন যে একটা মহল আছে কোনো কিছুর ভিতরে কোনো পজিটিভ কিছু দেখেন না, ভ্যাকসিন পাবে না। তো ভ্যাকসিন নেওয়ার পর কি হতে পারে, তো ভ্যাকসিন কাদেরকে দেওয়া হবে, কতটা ভ্যাকসিন আসবে। একজনা তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, তিনি বললেন অধিক দামে ভ্যাকসিন আনা হচ্ছে একটা কোম্পানিকে সুযোগ দেওয়ার জন্য। যখন অপর একজন সিনিয়র সাংবাদিক বললেন যে আপনার তথ্য সঠিক নয়, ভারত যে দামে কিনবে সেই দামে বাংলাদেশ কিনতেছে, এবং যদি পরবর্তীতেও দাম বৃদ্ধি পায় বাংলাদেশ ওই পূর্বের দামই আনবে। তখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অনেক পরিচিত, নামটা বললাম না, তিনি তখন স্তম্ভিত হয়ে গেলেন। এরকমভাবে সমালোচনা করতে চাইলে আলাল ভাই করতে পারে, কারণ চমৎকারভাবে বলছেন যে ওনাদের দেওয়া হবে কিনা। অনলাইনে রেজিস্ট্রেশন সকলের জন্য উন্মুক্ত, সেখানে কোনো ঘর নাই যে আপনি বিএনপি করেন কিনা, আপনার ছেলে বিএনপি করেন কিনা, আপনি আগে ভাষা নিনাপ করতেন কিনা, আপনি মাও সতুমের চিন্তাধারায় বিশ্বাস করতেন কিনা, এইরকম কোনো ঘর কিন্তু কোথাও নাই। কাজী ভ্যাকসিন যদি নিতে চান, বরং আমি দেখছি স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে বিরোধী দলকে ভ্যাকসিন যদি তারা নিতে চায় তারা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে, কিন্তু বিরোধী দল যে ভ্যাকসিন নেবে এরকম কোনো আগ্রহ তারা এখনো ব্যক্ত করে নাই। তারা হয়তো ভাবতেছেন যে এই ভ্যাকসিনের ভিতর কি আওয়ামী কিছু কিছু আছে কিনা। এখন সন্দেহের ধূম্র জালে এমন জায়গায় বিএনপি পৌঁছে গেছে, কোনো কিছুর ভিতর পজিটিভ কিছু খুঁজে পান না। আলাল ভাই বলছেন যে অ্যারোগেন্সিটা, উন্নয়নটা কেমন ফুলিয়ে ফাঁপিয়ে, উন্নয়ন যা হয়েছে আলাল ভাই এটা কোথাও কাউকে দেখাবার আলাদা হয়ে বলার দরকার নাই। আপনি দিব্য চক্ষু খুলে দেখবেন যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা বলতে যদি আপনাদের কষ্ট হয় সেটা আপনাদের বিষয়, তবে আশা করি পদ্মা সেতুতে পার হবেন। যদিও ম্যাডাম বলছিল যে পদ্মা সেতু আওয়ামী লীগ করতে পারবে না, যদিও করে জোড়াতালি দিয়ে করবে, এটাকে উঠবেন না, অনেক রিস্ক আছে। এখন এই রিস্কের কথা যদি আলাল ভাই মনে রাখে তাহলে হয়তো পদ্মা সেতুতে উঠবে না। তো পদ্মা সেতুতে না উঠলে কি করা যাবে, ওইখান থেকে তো আর ফেরি থাকছে না, ফেরি না থাকলে নৌকায় পার হইতে হবে, নৌকায় উঠলে আবার বিপদ, বলে আওয়ামী লীগের নৌকায় উঠছে কেন, নানা রকম বিপদ আপদ কিন্তু আলাল ভাই আপনাদের জন্য আছে। তা আমি আশা করি ঝুঁকি নিয়ে পদ্মা সেতুতে উঠবেন, ঝুঁকি নিয়ে ভ্যাকসিন নেবেন, ঝুঁকি নিয়ে টানেল পার হবেন, ঝুঁকি নিয়ে এই যে আমাদের ডিজিটালি আপনি কানেক্ট হয়েছেন এই কানেকশনের ভিতর থাকবেন। সারা দেশে যে শতভাগ বিদ্যুতায়িত হচ্ছে, ঝুঁকি নিয়ে সেই বিদ্যুতের সুযোগ সুবিধাটাও আপনার নিবেন। আর অ্যারোগেন্সি আওয়ামী লীগ দেখায় না। এখন দুই একজন নেতার কথাকে কিন্তু সব কিছুকে আমরা একরকম ধরি না। যেমন শাহ মোয়াজ্জেম জাতীয় পার্টিতে থাকার সময় বলছিল পদত্যাগ পত্র কি 0 পয়েন্টে দিয়ে আসবো, একবার বক্তৃতা দিয়ে খারাপ কথা বলছিল, 2 মহিলা একত্রিত হচ্ছে, এতে কিছু হয় না। এবারই শাহ মোয়াজ্জেম রিসেন্টলি দেখলাম বিএনপি সম্পর্কে কি জঘন্যভাবে কথা বললেন। এখন সবার কথাকে আলাল ভাই কিন্তু পার্টির কথা ধরা ঠিক হবে না। আমার পার্টির নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার হাম্বেল অ্যাটিচিউডটা, তার সোবার অ্যাটিচিউডটা, তার বিনয়ের জায়গাটা, তিনি পার্লামেন্টে বলছেন যে বাবা আমাদের শিখিয়েছে রিক্সাওয়ালাকে আপনি বলবেন, ড্রাইভারকে আপনি বলবেন, ন্যায়ভাবে বলবেন না, দেওয়া যায় কিনা। আমরা কিন্তু সেটা শেখার চেষ্টা করছি। এখন দলের সবাই কিন্তু একরকম না, যেরকম বিএনপির উদাহরণ 2-1টা দিলাম। কাজে অ্যারোগেন্সি নাই। ডেভেলপমেন্টের কথা তো যদি না বলি তাহলে মানুষ জানবে কিভাবে যে ডেভেলপমেন্ট হয়েছে। আমরা কিন্তু বিএনপির সময় ডেভেলপমেন্ট হয় নাই, আমরা করছি। কম্পারেটিভ স্টাডি পলিটিক্যাল ডিভাইডে যখন ডিবেট হবে সেই ডিবেটের ভিতর কিন্তু এই কথাটা আসা খুবই স্বাভাবিক। অ্যারোগেন্সিটা কোথাও দেখা হয় না। আলাল ভাই আপনি একটা জিনিস মনে করে দেখেন, যখন 2004-এর 21শে আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করা হলো এবং গভর্নমেন্ট মেশিনারি জড়িত, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা জড়িত, সেই ঘটনার পরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর কামাল অন্যান্যরা দেখা করতে গেলেন। লাকিলি আই ওয়াজ দেয়ার। তিনি কিন্তু একবারও তার ক্ষুব্ধ কর্মীদের বলেন নাই যে পাল্টা অবস্থান নিতে হবে। তিনি বলছেন যে কি অপরাধটা, মানুষের নীতির জন্য, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, এটা কি আমার অপরাধ, বারবার কেন আমাকে টার্গেট করা হচ্ছে।
যদি অ্যারোগেন্সি থাকতো, প্রতিহিংসা পরায়ণ হতো, তাহলে কিন্তু 21শে আগস্টের গ্রেনেড মামলাটাকে তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতেন, বঙ্গবন্ধু হত্যাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতেন। 21শে আগস্টের ঘটনা শুধু না, জেল হত্যা থেকে শুরু করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতেন। কোনোটাই কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনাল করেন নাই, অর্ডিনারি বিচার প্রক্রিয়া করেছেন। তাকে 25-30 বছর অপেক্ষা করতে হয়েছে জাতির জনকের হত্যাকারীদের বিচার পাওয়ার জন্য। তিনি কখনোই কিন্তু অ্যারোগ্যান্ট না। তিনি দেখেন প্রতিটি স্টেপসে দেখেন তিনি কত বিনয়ের সঙ্গে, কত সহনশীলতার সঙ্গে। যখন কোনো প্রভিশন ছিল না বিরোধী দলের কাউকে ক্যাবিনেটে নেওয়ার, তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ডেকে বলছেন, আসেন আমরা একত্রে কাজ করি, আপনি ক্যাবিনেটে কটা পোস্ট নিতে চান, কি করতে চান। তিনি কিন্তু সবসময় তার সৌজন্যতা, বিনয়তা, পার্লামেন্টে একাধিকবার গণভবনে একাধিকবার কথা বলতে চেয়েছেন, একাধিকবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শুনেছে। আমার সৌভাগ্যক্রমে সেদিন সরকারি পক্ষের আমি একজন আলোচক ছিলাম। যত কথা বলেছেন সে কথাগুলো শুনেছেন। যে বিষয়গুলো আলোচনা হয়েছিল, যে নতুন করে কাউকে গ্রেপ্তার না করা, পলিটিক্যাল মামলায় হ্যারাস না করা, পলিটিক্যাল মামলায় কাউকে হ্যারাস করা হয়নি। এখন যদি একটা ক্রিমিনাল অফেন্সের কোনো মামলা থেকে থাকে, সেটা যদি ওয়ারেন্ট পেন্ডিং থাকে, তাহলে সেটা গ্রেপ্তার করতে পারবে না, এই কথা তো দেশের চিফ এক্সিকিউটিভ হয়ে তিনি বলতে পারেন না। এখন অনেক কিছু রাজনীতিতে কিন্তু যেটা হওয়া দরকার সেটা এখন আমরা করতে পারিনি। এই অপারগতার কথা কিন্তু আপনি, আমি, আমরা সকলে মিলে স্বীকার করি। কিন্তু অ্যাটলিস্ট অন্তত অসাংবিধানিক পন্থায় সরকার ব্যবস্থা আসুক, যাদের আইনগত কোনো কর্তৃত্ব নাই তারা ক্ষমতায় চলে আসুক, অথবা রাষ্ট্র ব্যবস্থাটাকে সংবিধানের বাইরে ফেলে দেওয়া হোক। এই জাতীয় কর্মকাণ্ডগুলো কিন্তু হয়নি। কিছু উদাহরণ বলছেন যে নিজেদের টাকা এইসব করা হয়েছে। আলাল ভাই বোধহয় কিছু কিছু জায়গায় ইনফরমেশন গ্যাপ আছে। যমুনা সেতুতে কিন্তু সবটুকু দেশের টাকা নয়। অন্যান্য যে ছোট ছোট প্রকল্পের কথা বলছেন, এর অনেক প্রকল্পে কিন্তু বিদেশি সাহায্য রয়েছে। আমি কিন্তু এ কথা বলছি না যে অতীতে পারে নাই, আমরা পেরেছি, শুধু আমাদের কৃতিত্বের কথাটা সেখানে বলছি, তা কিন্তু না। কিন্তু যে ডেভেলপমেন্টগুলো দেখুন, এই পদ্মা সেতুর সাফল্যের প্রসঙ্গে একটা থ্যাঙ্কস কিন্তু বিরোধী দল রাজনৈতিক সৌজন্যতা সেটা দিতে পারেনি। বেগম খালেদা জিয়াকে যখন তার সাজা স্থগিত করে তাকে নিজের বাড়িতে পাঠানো হলো, একটা ঔদার্যতা দেখিয়ে একটা ধন্যবাদ জানাবার মতো মহানুভবতা, এটা কিন্তু বিএনপি দেখাতে পারেনি, বরং ইনিয়ে বিনিয়ে তারা কথাটা বলছেন। আমি বলছি যে রাজনীতিতে ত্রুটি বিচ্যুত সকলের আছে, কোনো দল কিন্তু 100% কারেক্ট অবস্থানে না। আমরা চেষ্টা করছি কিভাবে একটা সুশাসন আনা যায়, দেশের ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, 50 বছরে আমরা সুবর্ণ জয়ন্তীতে যাচ্ছি, বাংলাদেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সকলকে মিলে একটা সুন্দর বাংলাদেশ কিভাবে নির্মাণ করা যায়, আমরা সেখানে চেষ্টা করছি। সেই প্রসঙ্গগুলো কিন্তু আলোচনা হচ্ছে। আর এই আলোচনার ভিতরে যদি সবটাকেই আপনি একটা জায়গায় পজিটিভ রিকগনাইজ না করেন, তখন কিন্তু মনে হবে আলাল ভাই যে আপনারা একেবারে রাজনৈতিকভাবে ব্লাইন্ড হয়ে গেছেন। কোনো কিছুকে থ্যাঙ্কস জানাবার মতো যে রাজনৈতিক উদারতা, সেই উদারতার জায়গাটা আপনাদের নাই। এখন টকশোতে এসে আমার দলের একজন নেতা বা একজন কর্মী খুব অ্যাগ্রেসিভ যদি কথা বলে, আপনার দলের একজন নেতা কর্মী যদি প্রেস ক্লাবের সামনে খুব ভয়ঙ্কর কোনো কথা বলে, এটাকে কিন্তু আমি পার্টির কথা মনে করি না। আমি মনে করি এজহল আমাদের নীতি নির্ধারকরা তারা কি করছেন। আলাল ভাই বলছেন যে ইলিয়াস আলীর কথা বলছেন, অন্যদের কথা বলছেন। হ্যাঁ, এ ঘটনা অস্বীকার করা যাবে না যে ইলিয়াস আলী গুম হয়ে যাওয়া অন্যান্য ঘটনার দায় দায়িত্ব নিতে হবে। আবার এ কথাটাও কিন্তু সত্য, এই বাংলাদেশ সেই বাংলাদেশ যেখানে আহসানুল্লাহ মাস্টারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, নাটোরের মমতাজকে হত্যা করেছে, খুলনার মঞ্জুরুল ইমামকে হত্যা করা হয়েছে, শায়েস এম কিবরিয়াকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। 21শে আগস্টের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে জজ মিয়া কাহিনী বানাবার মতো একটা চেষ্টা করা হয়েছে। জাতির জনকের খুনিদের বাঁচাবার জন্য 1979 সালের 9 এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিলে সই করে বিচার করা যাবে না, এই ঘটনা কিন্তু এই বাংলাদেশে ঘটেছে। কাজে আমরা সকলে মিলে কিন্তু এখন সামনের দিকে এগোতে চাই, পিছনের দিকে ফিরতে চাই না। সামনের দিকে এগোবার জন্য আমাদের সকলের একটা কিন্তু আন্তরিক প্রচেষ্টা দরকার, পরস্পরের যে জায়গাটুক আছে সেই স্বীকৃতিটা হওয়া দরকার, এটা আমি মনে করি। জি, মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। না, ঠিক আছে, যেগুলো বলেছেন ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে যে সবকিছুই কিন্তু দেখা যায় যে দলীয় স্বার্থের বিষয় যেগুলো, সেগুলি বলার চেষ্টা করছেন। এই পদ্মা সেতুর রেলওয়ে পার্টি বিদেশি ঋণ আছে না, রেল লাইনে আছে তো। এই ছোট ছোট বিষয়গুলোকে বড় করে দেখার কিছু না, সরকারের যে যখন দায়িত্ব থাকে তখন এগুলো তাদের কাজের মধ্যে পড়ে। আর ধন্যবাদের অপেক্ষায় তো কোনো বিষয় না, ধন্যবাদের বিষয় তো আনুষ্ঠানিক বিষয়। বাংলাদেশের পলিটিক্সে কৃষ্টি কালচারের যে মানে রাজনৈতিক কৃষ্টি কালচারের উদাহরণ তো বিএনপি সৃষ্টি করেছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে, শুরু করেছিলেন
দিল্লুর ভাই উপস্থাপক সাহেব জি আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়ে। আপনাদের মনে আছে যে প্রথম সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল তখন বিএনপি ক্ষমতায়, চট্টগ্রামে আমাদের প্রার্থী মীর নাসির হেরে গিয়েছিলেন। পরাজিত প্রার্থী হিসাবে তিনি মিষ্টি নিয়ে ফুল নিয়ে বিজয়ী প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে। আমাদের দাপুটে নেতা মির্জা আব্বাস হেরে গিয়েছিলেন হানিফ সাহেবের, মোহাম্মদ হানিফ সাহেবের কাছে। পরাজিত মির্জা আব্বাস মিষ্টি ফুল নিয়ে তার বাসায় গিয়ে হাজির হয়েছিলেন। সজীবদের জয় যখন দেশে এসেছিলেন তখন আমাদের অ্যাক্টিং আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন, বলেছিলেন রাজনীতি যদি করেন, আপনি দেশে এসে রাজনীতি করেন, আপনাকে সহযোগিতা করবো, স্বাগত জানাবো। শেখ মুজিবুর রহমান সাহেবের মাজার জিয়ারত করেছেন বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টারের প্রোটোকলে, তারেক রহমান করেছেন আমাদেরকে সাথে নিয়ে। আমরা এগুলো দিতে চেয়েছি। 21 আগস্টের গ্রেনেড হামলা হচ্ছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি একটা সরকারকে অস্থিতিশীল করার জন্য অন্য কোনো পক্ষের তৎপরতা, যেটার চরম বহিঃপ্রকাশ ঘটেছে এসে কিন্তু 2007-এর অবৈধ সরকার, যেটাকে আপনারা ইন্ডিগনিটি দিয়েছেন। এরকম আমাদের ক্ষমতার স্বার্থে অনেকেই অনেক রকম ভুল ত্রুটি আমরা করে থাকি এক এক সময়, কিন্তু এখন সেটা এমন হয়ে না যায় যে এই একটা পর্যায়ে গিয়ে মানুষ আশঙ্কা করে যে পুতিনের মতো আমি সারা জীবনের জন্য এই দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবো, কিংবা ওই যে চীনের প্রেসিডেন্টের মতো সারা জীবন যতদিন আছি এত বছরের জন্য দীর্ঘমেয়াদে আমি থাকবো। যেভাবে ওই যে বাকশাল যখন পরিণত হয় তখন যেভাবে ছিলেন যে নির্বাচিত হইয়াছেন বলিয়া বিবেচিত হইবে, এরকমটা আবার না হয়। কারণ আওয়ামী লীগের হাতে কিন্তু এটা হয়েছিল। আওয়ামী লীগ তো ছিল না, বাকশাল হওয়ার পর তো আওয়ামী লীগ নামক দলও ছিল না। ওইদিকে না যায়, কারণ আমাদেরকে তো নিস্তেজ করতে আপনারা অনেকটা সফল হয়েছেন প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে। আওয়ামী লীগ করেছে তা আমি বলছি না, প্রশাসন যন্ত্রকে পেছন থেকে ব্যবহার করে করা হয়েছে। এই নিস্তেজতার মধ্য দিয়ে যদি অ্যারোগেন্সিটা চলে আসে রাষ্ট্রীয়ভাবে, সেটা হবে একটা খারাপ জিনিস। উন্নয়নকে তো আমরা ধন্যবাদ দেবো না কেন, উন্নয়নের সুফল তো আমিও পাচ্ছি, কিন্তু উন্নয়নটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে এই কারণে বলছি, কথায় কথায় সিঙ্গাপুরের উপর উদাহরণ দেয় আপনাদের মন্ত্রিসভার দায়িত্বশীল আপনাদের কলিগরা। সিঙ্গাপুরে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $62,000, আর আমাদের এখানে পার ক্যাপিটা ইনকাম বোধ হয় $2,000 কাছাকাছি। সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর একটা ব্যাংকের আপনার ক্যাপিটাল নেটওয়ার্থ হচ্ছে $333 বিলিয়ন, আর বাংলাদেশে 60টি ব্যাংকে একত্রিত করলে $110 বিলিয়ন। এটা যখন তুলনা করে ওইগুলোকে বলেছি যে এগুলা ফুলিয়ে ফাঁপিয়ে কেউ কেউ বলার চেষ্টা করেন। উন্নয়নের প্রশংসা তো করবো, নিঃসন্দেহে করবো, কারণ ইনফ্রাস্ট্রাকচার যত ডেভেলপ হবে তত তো জাতি হিসেবে আমার সম্মান বাড়বে। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসেবে সে সম্মানের অংশীদার তো আমিও, কিন্তু একই সাথে তো আর সবকিছু হয়নি। বেগম খালেদা জিয়া প্রথম এই যে নারী শিক্ষার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন, তারও আগে জিয়াউর রহমান সাহেব গণস্বাক্ষরতার উদ্যোগ নিয়েছিলেন, তারও আগে জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান সাহেব নিয়েছিলেন। এগুলো ধারাবাহিকভাবে চলে এসেছে। বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। আজকে অনেক কাজ হচ্ছে, তার মধ্যে খারাপ কাজও হচ্ছে, যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় রাজাকারের তালিকা প্রকাশ করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের নাম তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন হাজারে হাজারে। আবার বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছেন, সেখান থেকেও এখন অনেক রেমিটেন্সের সুবিধা আমরা পাচ্ছি। ও মন্ত্রণালয়টা থাকার কারণে স্পেসিফিক হয়েছে জবটি। সুতরাং ভালো কাজে সবার যেভাবে অংশগ্রহণ আছে, খারাপ কাজেও সব দলেরই কম বেশি অংশগ্রহণ এদেশে ছিল স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত। ওইগুলো সংশোধনের জন্য পারস্পরিক সৌহার্দ্য এবং আলাপ আলোচনার প্রয়োজন। কৌশল করে দমন করা কিংবা শক্ত হাতে দমন করা এটা না। এবং আইনের বিষয়গুলো আপনার সাগরমণি হত্যাকাণ্ডের কারণে আজ পর্যন্ত তদন্ত রিপোর্টটা প্রকাশিত হয় না। আমাকে বলেন আপনি তো আইনের লোক, কেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং এর যে বিষয়টি, সেটা খন্দকার ইব্রাহিম খালেদের রিপোর্টটি আজ পর্যন্ত কেন প্রকাশিত হয় না? বারবার কেন সময় নেওয়া হচ্ছে? এগুলোর মধ্যে তো রাজনীতি নেই, জ্বালাও পোড়াও নেই আপনার কথিত মতে। এটার মধ্যে তো 21 আগস্টের গ্রেনেড হামলা নেই। এগুলো হচ্ছে না কেন? এই যে আপনাদের গণপূর্ত মন্ত্রী ছিল মান্নান সাহেব, চার্জশিট হয়েছে তার নামে, তার ওয়াইফের নামে, আজ পর্যন্ত একটা দিনের জন্য সে মামলার বিচার কাজ শুরু হয় নাই কেন 7 বছর পরেও? এরকম আরো অনেক ঘটনা রয়েছে যেগুলো আলোর মুখই দেখছে না। যে ষোড়শ সংশোধনীর পরে সেটার যে আবার রিভিউ প্রেয়ার হলো, সেটারও তো শুনানি এখন পর্যন্ত হচ্ছে না। এগুলো ঝুলিয়ে রাখা হচ্ছে কেন? এই লক্ষণগুলো কি ভালো কিনা সেটা আমি চিন্তা করার জন্য অনুরোধ করেছিলাম। আপনি সেটাকে অন্যভাবে নিয়েন না দয়া করে। আমি সেটা চিন্তা না করলে পরে মানে অনেক কিছু ঘটনা হচ্ছে। জামাত ইসলামকে নিষিদ্ধ করবেন, সেটাকেও ঝুলিয়ে রাখা হয়েছে, কেন শুনানি হচ্ছে না?
এই প্রশ্নগুলো তো আসতে পারে একজন সাধারণ নাগরিক হিসেবে মানুষের মনে। সে কাজগুলো তো করতে পারে, যেহেতু টানা টানা 3 দফা আপনারা দেশ পরিচালনা করতেন, আপনার হাতে সেই সুযোগগুলো ছিল। উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জন্য যে কৃতিত্ব পাবে, যখন যে সরকার যতটুকু করেছে পাবে। এই সরকার বেশি সময় পেয়েছেন, এই সরকার সফলভাবে অনেকগুলো কাজই করতে পেরেছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরাও তো কিছু কিছু করেছি, সেই ভিত্তির উপর দাঁড়িয়েই তো এগুলো হয়েছে। জি এটা খুব বড় মুখ্য বিষয় না। দেশের সরকারের যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের জন্য এগুলো করতে মিস্টার হয়। কিন্তু মিনিস্টার। গণতান্ত্রিক অধিকারবিহীন জি উন্নয়ন, গণতান্ত্রিক অধিকারবিহীন সবকিছু, এইটার যথার্থতা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত অন্তত কম। অন্য পৃথিবীর অন্য জায়গায় থাকে একটা চশমা পরে, দেশের মানুষ। চশমাটা ভালো, কিন্তু চশমাটার উপরে এমন ভাবে বিএনপির লেন্স লাগছে যে ওইখান থেকে আর কিছু দেখতে পারেন না। এই জন্য পদ্মা সেতুরে বলছেন যে এই ছোটখাটো বিষয় নিয়ে এত আলোচনার কি আছে। বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল ইকোনমিক্যাল কানেক্টিভিটি ডেভেলপমেন্টটা, তা বলি না। যেখানে যেটাকে বলা হয় সক্ষমতা, আত্মনির্ভরতা, সততা, চ্যালেঞ্জের একটা বিশাল বিজয়, যেটা আলাল ভাই হয়তো জানেন, উনি লেখাপড়া করেন, না, যে ওই কথাটা আমি বলি নাই। টরেন্টোর অন্যভাবে নেবেন। টরেন্টোর আমি পদ্মা অত্যন্ত সেতুকে গুরুত্বপূর্ণ ছোটখাটো আদালত বলি নাই। রায় দিয়ে কিন্তু পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে বলছেন যে এটা সম্পূর্ণরূপে সাজানো, পরিকল্পিতভাবে একটি ঘটনা ছিল। এত বড় সাফল্যকে ছোট করে দেখেন, তখন আমাদের বলতে হয়। আর একটা জিনিস আলাল ভাই, আপনাদের মাধ্যমে আপনার দলের নেতা কর্মীদের আমরা নিশ্চিত করতে চাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু কখনো পুতিন হতে চান না, সিজিং হতে চান না। তিনি মানুষ যতক্ষণ ভোট দেবে ততক্ষণ থাকবেন। তার যতবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, কেউ বলতে পারবে না, তার রাজনৈতিক শত্রুও বলতে পারবেন না যে ব্যক্তিগতভাবে পারিবারিক বৃত্ত বৈভবের জন্য তিনি আলাদা কোনো স্বপ্নে বিভোর হয়ে ক্ষমতা দখল করে থাকতে চান। তিনি একটা ডেমোক্রেটিক প্রসেসের ভিতর থেকে আসছেন। তিনি প্রায়ই বলেন, যখন মানুষ ভোট দেবে না, মানুষ চাইবে না, আমরা সেখানে থাকবো না। সিঙ্গাপুরের গড় আয়ের কথা বলছেন, বাংলাদেশের গড় আয় কিন্তু এখন 2065। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, এই জাতীয় দেশে এই জায়গায় পৌঁছানোটা, আমাদের রেমিটেন্সের রিজার্ভটা, এটা কিন্তু অনেক বড় কিছু। এটা আমাদের গর্বের কথা বলতে হয়। বাংলাদেশে যে থার্ড টার্মিনালটা হচ্ছে, এটা কিন্তু চাঙ্গি এয়ারপোর্টের স্টাইলে এরকম টার্মিনালটা হচ্ছে। এত বড় করোনাকালীন সময়ে কিন্তু আমাদের উন্নয়নের কোনো প্রকল্প আটকে নাই। এটা কিন্তু সততা, সাহস, নির্ভরতার জায়গায় নিয়ে আসছে। আরেকটা বলছেন যে কৌশলে দমন করা, কেউ কাউকে দমন করতে পারে না। নিজেই যদি অবদমিত হয়ে যায়, কেউ যদি নিজে আজ্ঞাবহ হয়ে যায়, সে কিন্তু হারিয়ে যায়। আর রাজনীতিতে আলাল ভাই তো একটা সিজন পলিটিশিয়ান, রাজনীতির সঠিক পথে হাঁটতে না পারলে অনেকেই কিন্তু হারিয়ে যায়। সেটা যে দল যে নামই হোক না কেউ, অনেক বিখ্যাত মানুষরা হারিয়ে গেছে। বিখ্যাত দলকে এখন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যায় না। মানুষের কল্যাণে, দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনীয় বিষয়ে এজেন্ডা আকারে সামনে নিয়ে আসতে না পারলে এই দল কিন্তু এমন না যে মহিরু হয়ে চিরদিন টিকে থাকবে। একটি দলের একটা নেতৃত্ব, একটি দলের একটি লক্ষ্য, যেমন আলাল ভাই বলছেন যে তাদের সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করা হয়েছে, ট্রু, কিন্তু এ কথাও কি সত্য নয় যে তাদের সময় কিন্তু স্বাধীনতা বিরোধীরা রাজনীতিতে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, মন্ত্রী হয়েছে, ক্ষমতার শেয়ার পেয়েছে, মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলিম, মাওলানা মান্নান থেকে শুরু করে সবুর খান দেশে ফিরে আসা, আপনার গোলাম আজম দেশে ফিরে আসা, এই রাজনীতি, মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতিটা কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করলেন আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদেরকে প্রতিষ্ঠিত করলেন। এই স্ববিরোধিতার ভিতর থেকে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা হয় না, কোনো সাফল্য আসে না, বরং সাফল্যের জায়গাটাকে ভীষণভাবে আটকে ফেলা হয়। হ্যাঁ, অনেক বিচার হয় না, সাগরণী হত্যার বিচার হয় না, ট্রু। এ দায়িত্ব যারাই ক্ষমতায় থাকে আমাদের স্বীকার করতে হবে, যেটাকে আমরা ফাইন্ড আউট করতে পারিনি, এটা আমাদের রেসপন্সিবিলিটিস। কিন্তু এ কথাও তো সত্য যে বাংলাদেশের বড় বড় অপরাধ, মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে আপনি পৃথিবীর ইতিহাসে এত বড় আসামি সহ মামলা হয়নি বিডিআর, সেটার বিচার হয়েছে। রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হয়েছে, নারায়ণগঞ্জে 7 খুনের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যা বলেন, যুদ্ধ অপরাধীদের বলেন, বুদ্ধিজীবী হত্যা বলেন, জেল হত্যা বলেন, অনেক বিচার হয়েছে। কিন্তু আলাল ভাই, এ কথাও তো সত্য, বিএনপি যার সৃষ্ট জিয়াউর রহমান, তিনি ক্ষমতায় থাকা অবস্থায়, তার দল ক্ষমতায় থাকা অবস্থায়, তার স্ত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলায় সিআইডি ফাইনাল রিপোর্ট সাবমিট করল। আপনি সুপ্রিম কোর্টের লয়ার, আপনি জানেন। এটা সঙ্গত কারণে একটা নারাজি দিয়ে বলা যেত যে আরও তদন্ত করা হোক, কারণ আকাশ থেকে এসে তোকে হত্যা করে নাই, কেউ না কেউ হত্যা করছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় জিয়া হত্যার বিচার করেন নাই,
গোটা জাতির কাঁধে কিন্তু এই কলঙ্কের দায় দায়িত্ব। তাহলে অনেকে তো বলে, দুষ্টরা বলে যে ক্ষমতায় থাকাটাকে নির্বিঘ্ন করার জন্য বেগম খালেদা জিয়া বিচার করেন নাই। যেভাবে বেনজির ভুট্টো অনেক বিচার থেকে পিছিয়ে আসছেন, অনেকে পিছিয়ে আসছেন, কিন্তু বঙ্গবন্ধু কন্যা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু অপরাধীদের বিচার করেছেন, তার বাবার হত্যাকারীদের বিচার করছেন। কাজে সব বিচার যে আমরা সবাই করতে পেরেছি এই কথা কিন্তু আমরা বলি না, আমিও কথা বলি না। কিন্তু জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার বিএনপি আমল হয় নাই। এত বড় ভয়াবহ ঘটনাটাকে এইটা কিন্তু বিএনপির স্কন্ধে নিয়ে যখন চলে, যারা বিএনপিকে ভালোবাসেন তারাও মনে করেন যে এমন কি ঘটনাটা ছিল যে জিয়া হত্যার বিচার করা গেল না। আবার বিচারের নামে, আলাল ভাই আপনি ভালো করে জানেন, হয়তো আমার সঙ্গে একমত হতে পারবেন না টকশোতে, কিভাবে জিয়াউর রহমানকে যারা অভিযুক্ত করতো যে 15 আগস্টের ঘটনার সঙ্গে সম্পৃক্ত কিনা, হাজার হাজার মুক্তিযোদ্ধা, অফিসার, সেনাবাহিনীর সদস্য, বিমান বাহিনীর সদস্যদেরকে তথাকথিত সেনা ট্রাইব্যুনালের নামে কি নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল, যার ভিতর আমার পিরোজপুরের কর্নেল দেলোয়ার ছিল। একটা পর্যায়ে দেলোয়ারের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে টাকা পাঠানো হয়েছিল, কারণ রং ছিল সেটা, তাকে ওই যে কোর্ট মার্শাল করে সাজা দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া, তার পরিবার কিন্তু টাকাটা গ্রহণ করে নাই। আমি আমাদের সিনিয়র সাংবাদিক পিন্টুর একটা টক শোতে শুনছিলাম, উনি বলছিলেন যে এত বেশি লোকদেরকে ফায়ারিং স্কোয়াডে দেওয়া হতো যে একদিন অনেককে নিয়ে আসা হয়েছে, তার ভিতর দেখা গেল যে একজনের যাবজ্জীবন হয়েছে, বলে এখন আর কাউকে ফেরত দেওয়া যাবে না, যা আনা হয়েছে ফাইনাল করে ফেলতে হবে। এই নিষ্ঠুর ঘটনা কিন্তু বাংলাদেশে হয়েছে। যে আমরা চাই বিচারহীনতা থেকে বেরিয়ে আসতে, আমরা চাই রাজনীতির গুণগত পরিবর্তন হোক, সৃজনশীলতা হোক, পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ না থাকুক, প্রতিহিংসা রাজনীতির বাইরে এসে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহ, আমরা একেবারে শেষ প্রান্তে, জাস্ট 30 সেকেন্ডসে যদি কিছু বলবার থাকে। না, হয়েছে কি, হয়েছে যেটা সেটা হলো যে রেজা ভাই যেভাবে বললেন, মানে কথায় কিন্তু চমৎকার, মানে একদম মনে হয় যেন আতর গোলাপের গন্ধ বেরোচ্ছে, কিন্তু কর্মকাণ্ডে যদি কর্মকাণ্ডে দেখাতে পারতেন তাহলে খুশি হতাম। ওনার কথাগুলো শুনতে খুব ভালো লাগলো। কিন্তু ওই যে বললাম যে ওই অমুক বাড়ির মেয়েটা না খুব সুন্দরী, কিন্তু ওর বোধহয় সতীত্ব নাই, এরকম প্রশংসা আর কি। এই জন্য বলেছি যে কৌশলে দমন করা বা অন্যভাবে দমন করা, সেটা করছেন। আমার মনে হয় আমি যে কথাগুলো বলেছি দালিলিক ভাবেই কথাগুলো বলার চেষ্টা করেছি। আর আমার এটা জানা ছিল না যে প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি সমস্ত বিচার কাজ পরিচালনা করেন। রেজা ভাইয়ের কাছে শুনলাম যে আজকে প্রধানমন্ত্রী তিনি বাধা সৃষ্টি করেন, বেগম খালেদা জিয়া তার স্বামীর বিচার করেননি। এটা সত্য। বেগম খালেদা জিয়া কিভাবে করবেন? বিচার তো করে আদালত। ধন্যবাদ। যেভাবে সরকার সব বিচার করে, আমরা তো বিচার করি নাই, বিচার আলাদা আদালত, সেটাকে আমরা হাত দিই নাই। আলাল ভাই, আমি কিন্তু একবারও বলিনি শেখ হাসিনা বিচার করছেন, আমি বলছি বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেন নাই। কিভাবে বাধাগ্রস্ত হয়? যে তদন্তটা হোক, সঠিক তথ্য বেরিয়ে আসুক, সেই বিষয়গুলোকে বাধাগ্রস্ত করেন নাই, যেটা বেগম খালেদা জিয়ার আমলে নিজের স্বামীর ক্ষেত্রে হয়েছে। আমি সেই কথাটা বলতে চেয়েছি। ধন্যবাদ মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং মিস্টার সমর রেজাউল করিম আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। দর্শক, কথা হচ্ছিল বা নির্বাচন নিয়ে এবং নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে, রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠা বা ভারসাম্যহীনতা নিয়ে। নির্বাচন দরকার, গণতন্ত্র দরকার, সুষ্ঠু নির্বাচন দরকার এবং গণতন্ত্রের প্রাথমিক পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন। কিন্তু নির্বাচন হলেই যে ভালো নির্বাচন হলেই যে ভালো গণতন্ত্র হবে এমন কোনো কথা নেই। এবং সেই সঙ্গে শুধু নামে মাত্র গণতন্ত্র থাকলে হবে না, উন্নয়ন থাকলে হবে না, মানুষের গণতান্ত্রিক অধিকারকেও নিশ্চিত করতে হবে। আবার শুধু গণতন্ত্র থাকলে চলবে না, উন্নয়নটাকেও নিশ্চিত করতে হবে, মানুষের জীবনমানের উন্নয়ন করতে হবে, দেশের নানা ধরনের অবকাঠামোর উন্নয়ন করতে হবে। এই সবগুলো বিষয়ে কিন্তু এক ধরনের ভারসাম্য রক্ষা করে চলতে হবে এবং সেই জায়গাটায় কোথাও কোথাও বাংলাদেশের ঘাটতি আছে, দীর্ঘকাল ধরেই আছে এবং এই দায় দায়িত্ব বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষকেই নিতে হবে। সেখান থেকে একটা উত্তরণের পথ আমরা আশা করি যে স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী আমরা মার্চে উদযাপন করব। আয়োজন এখন থেকেই শুরু হয়েছে এবং আমরা চুলচেরা বিশ্লেষণ করব বিগত 50 বছর আমরা কি করতে পারলাম, কি করতে পারিনি, এবং সেখান থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকারগুলো ছিল, যেগুলো আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে এবং যেটি আমাদের সংবিধানের মূল সংবিধানে ছিল, সেই জায়গাকে ধরে আসলে আমরা নতুন করে যেন ঐকমত্যের ভিত্তিতে একটা অঙ্গীকারে পৌঁছতে পারি, সেই চেষ্টা যেন আমাদের রাজনৈতিক নেতৃত্ব করেন, সাধারণ নাগরিকদের সেটি প্রত্যাশা। একই সঙ্গে ভ্যাকসিন নিয়ে নানা রকমের আলোচনা বিভ্রান্তি, যেমনটা আমরা নির্বাচন নিয়ে রাজনীতি নিয়ে আছি, ভ্যাকসিন সবাই পাক, ভ্যাকসিন নিয়ে কোনো রাজনীতি না হোক, কোনো বাণিজ্য না হোক, এটি আমাদের সকলের প্রত্যাশা।
দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।